আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কল্পবিজ্ঞানের গল্প। কল্পবিজ্ঞানের গল্পের জগতে এইচ.জি. ওয়েলস এক সুবিখ্যাত নাম। তার লেখা দ্য ইনভিজিবল ম্যান গোটা বিশ্বে সমাদৃত। আজ আমরা আপনাদের জন্য পেশ করতে চলেছি এইচ.জি. ওয়েলসের লেখা গল্প ইপাইওরনিস আইল্যান্ড। গল্পের সূত্রধর আমি সহসা, গল্প পাঠ এবং অন্যান্য ভূমিকায় ধীমান। আসুন শুরু করা যাক। ইপাইওরনিস আইল্যান্ড। অর্কিড নাকি? পেছন থেকে প্রশ্নটা শুনে ঘুরে তাকালাম। হাসি মুখে এগিয়ে এসে আমার সামনের চেয়ারে বসলো প্রশ্নকর্তা, সন্ডা চেহারার লোক। হ্যাঁ, আমি মাথা ঝাঁকালাম। সাইপ্রিপোডিয়াম নিশ্চয়ই। সে আবার জিজ্ঞাসা করলো। তার চোয়াড়ে মুখের ডান পাশে বিশাল কাটা দাগ। ঠিক ভালো লাগলো না আমার। হ্যাঁ, বেশিরভাগই ওই প্রজাতির, আমি জবাব দিলাম। নতুন কিছু পাননি? 27 বছর আগে গিয়েছিলাম ওই দ্বীপে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? জোয়ান বয়সের খেয়াল, উড়ু উড়ু মন, তাই উড়েই বেরিয়েছি। 2 বছর ছিলাম ওয়েস্ট ইন্ডিজে, ব্রাজিলে 7 বছর, তারপর গেলাম মাদাগাস্কারে। ওই দ্বীপে গেছে এমন কিছু লোকের নাম আমি জানি। কার চাকরি নিয়ে গিয়েছিলেন? ডসনে। বুচারের নাম শুনেছেন? আমি বুচার। ও, আপনি? ডসনের বিরুদ্ধে মামলা তো আপনিই করেছিলেন। বোধহয় 4 বছর আটকে ছিলেন মরুদ্বীপে। সেই 4 বছরের টাকা আপনি মামলা করে বোধহয় আদায় করেছিলেন ডসনের কাছ থেকে, ঠিক না? বিগলিত হাসিতে গলে পড়ল বুচার। হ্যাঁ, আমি সেই বুচার। মামলাটা খুব মজার ছিল, তাই না? হ্যাঁ, দারুণ ইন্টারেস্টিং। ইপাইওনিস নামটা শুনেছেন কি? শুনেছি, অ্যান্ড্রুজ বলেছিল ওটা নিয়ে গবেষণা করছে সে। একখানা মাত্র উরুর হাড় নিয়ে কি যে মাতামাতি, সে পাগলামি। ওই জন্যই তো সমুদ্র পাড়ি দিতে হলো আমাকে। উরুর হাড়? বেশ যেন অবাক হলো বুচার। হ্যাঁ, 1 গজ লম্বা মতো সে হাড়, দৈত্যের মতো প্রাণী। দৈত্য মানে একেবারে সিন্দাবাদের দৈত্য? কবে কে কোথায় ওটা পেয়েছে তা আপনি জানেন? কোথায় পেয়েছে তা বলতে পারবো না, তবে হাতে পেয়েছি 3-4 বছর আগে। কেন, আপনি ওটার সম্বন্ধে কিছু জানেন? জানি না মানে? হাড় কেন, ওই হাড়ের মালিকও তো আমারই আবিষ্কার। ডসন বেটা যদি বেতন নিয়ে খেঁচড়ামি না করতো, তাহলে ওই একখানা হাড়ের দৌলতেই রাজা বনে যেত। তা আপনিই বা ওটা পেলেন কোথায়? কপাল গুনে রে ভাই, কপাল গুনে। নৌকাটা যে নোঙর ছিঁড়ে আপন খেয়ালে ভেসে যাবে তা কি জানতাম? ঘুমের ঘোরে ভাসিয়ে নিয়ে গিয়ে ঠেকলো আন্তানানরিভো থেকে প্রায় 90 মাইল উত্তরের একটা বিরাট জলায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রুজ তো বলেছিল জলাতেই ওটা পাওয়া গিয়েছে। পূর্ব উপকূলের জলা, গোল করে চারিদিক থেকে জলাভূমি ঘিরে রেখেছে জায়গাটাকে। জলের কারণেই কিনা কে জানে, কিছুই পচে না। নোনতা বিশ্রী স্বাদের জল, তাতে আলকাতরার গন্ধ। ওখানটাতেই পেয়েছিলাম। 1.5 ফুটের মতো লম্বা, একটা নয় দুটো নয়, অনেকগুলো ডিম। আসলে বেরিয়েছিলামই ডিম খুঁজতে। সঙ্গে 2জন কালো অধিবাসী ছিল। 4খানা কেন, 4 দিনের খাবার আর তাঁবু টাবু সহ যখন নৌকা এনে ফেললো বেচারা, কি আর করা যায়, ভাগ্য বলেই মেনে নিলাম। মোটামুটি শক্ত আর কাদা কম দেখে এক জায়গায় তাঁবু খাটালাম, বুঝলেন? কি গন্ধ রে ভাই, এখনো যেন নাকে আটকে আছে। দিন রাত 24 ঘন্টা ওই আলকাতরার গন্ধ। তবে কাজটা ছিল বেশ মজার।
লোহার শিক দিয়ে কাদা খোঁচানো। আচ্ছা বলুন দেখি, এমন করে খোঁচাখুঁচি করলে আস্ত থাকে ডিম? শেষ কবে যে ডিম ফুটে ইপাইওনিসের বাচ্চা দ্বীপময়ে বেরিয়েছিল তা ওই কালো ব্যাটাদের মুখেই শুনেছিলাম। জ্যান্ত ইপাইওনিস সাদারা কোনোদিনই চোখে দেখেনি, কালোরাও দেখেছে কিনা সন্দেহ। 1745 সালে ম্যাকার নামে কে নাকি দেখেছিল, বোধহয় মাদাগাস্কারে জ্যান্ত চলে ফিরে বেড়ানো একটা ইপাইওনিস। কি জানি, দেখতেও পারে। আমি পেয়েছিলাম ডিম, যেন সদ্য পাড়া মশাই নৌকা থেকে নামতে গিয়ে পাথরের ওপর পড়ে ঠকাস করে ফেটে চৌচির হয়ে গেল একটা। পচা তো নয়, একেবারে টাটকা। আশ্চর্য ব্যাপার দেখেন, ওটা যার পেট থেকে বেরিয়েছে সে তো সেই 400 বছর আগেই অক্কা পেয়েছে। যা হোক, ডিম ভাঙতে মেজাজ গেল খিঁচড়ে। আর যাবে নাই বা কেন? সেই সারাদিন কাদা ঘেঁটে ঘেঁটে বের করেছি, আর বেটা কালা হারামজাদা ভেঙে ফেললো। রাগলে আবার আমার মাথা ঠিক থাকে না। দিলাম আচ্ছা করে ধোলাই, তাই বলে তোরা ওইভাবে শোধ নিবি? কেটলিতে চায়ের জল ফুটছে, আমি পাইপ ধরিয়ে আয়েস করে টানছি আর দু চোখ ভরে দেখছিলাম জলাভূমির সূর্যাস্ত। অদ্ভুত সুন্দর সে দৃশ্য। সামনে সিঁদুর রঙা আকাশের গায়ে ধূসর পাহাড়, জলাভূমিতে পড়েছে তার ছায়া। থির থির করে কাঁপছে লালচে জল। অপূর্ব অপূর্ব। দেখছি আর মনে মনে হিসেব করছি কদিন এখানে থাকতে পারবো। স্টকে আছে 3 জনের 3 দিনের মতো খাবার আর 1 পিপে জল। ভয়ের কিছু নেই, ভালো মতোই ফিরতে পারবো। হঠাৎ ঝপাত শব্দ শুনে তাকিয়ে দেখি 2 হারামজাদা নামিয়ে নিয়েছে নৌকো। মুহূর্তেই বুঝে গেলাম শয়তানদের মতলব। সর্বনাশ! ছড়রাওয়ালা বন্দুক আছে, তাও তো তাঁবুতে। ওটা আনতে আনতেই ব্যাটারা চলে যাবে নাগালের বাইরে। ঝট করে মনে পড়লো ছোট রিভলভারটা তো আছেই পকেটে। ছুটলাম সমুদ্রের দিকে। ততক্ষণে চলে গেছে 20 গজ মতো। পিস্তল তাক করে ধরে বললাম, ফিরে আয় শয়তানের বাচ্চারা, নইলে কুত্তার মতো গুলি করে মারবো। কেয়ারি করলো না, উল্টে আমাকেই কি টিটকিরি দেয়া। পিত্তি চলে গেল। দিলাম দমাদ্দম গুলি চালিয়ে। পড়ে গেল একজন জলেতে, আর একজন মুখ গুঁজে শুয়ে পড়লো নৌকার খোলে। দাঁড়টা পড়ে গেল জলেতে। বুঝলাম এভাবে কাজ হবে না। জামা কাপড় খুলে ছুরিটা দাঁতে কামড়ে দিলাম ঝাঁপ জলে। অনেক দূর চলে গেছে নৌকা। হাঙরের ভয়ও আমাকে আটকাতে পারল না। ভয় পেলে সেই দ্বীপে পচে মরতে হবে জানতাম। ততক্ষণে অন্ধকার নেমে গেছে। স্রোতের টানে দাঁড় ছাড়া নৌকা কোন দিকে ভেসে যাবে সে আঁচ করে সেই দিকেই সাঁতরে চললাম। কালো কালির মতো অন্ধকারে ঢেউয়ের মাথায় ঝিকিয়ে উঠতে লাগলো ফসফরাসের আলো। চোখ ধাঁধিয়ে যায়। খানিক দূরে ছায়া মতো চোখে পড়ল। বুঝলাম নৌকাটা। ঢেউ আছড়ে পড়ছে ওটার তলায়। সাবধানে এগিয়ে গেলাম। বেটা টের পেলে রক্ষে নেই। নিঃশব্দে মাথা তুললাম। পুরো নৌকা খালি। তার মানে খোলের ভেতর শুয়ে পড়া লোকটা গুলি খেয়েই শুয়েছে জম্মের মতো। নৌকায় উঠে ওকে ঠেলে জলে ফেলে দিলাম। দুশ্চিন্তার পরিশ্রমে ভীষণ কাহিল হয়ে পড়েছিলাম বুঝলেন। 2খানা বিস্কুট আর 2 ঢোক জল খেয়ে পাটাতনের ওপর শুয়ে পড়লাম। উঠে দেখি সকাল। ডাঙার চিহ্নও নেই, সীমাহীন জল। বহু দূরে একটা পালতোলা জাহাজের
মাস্তুলের আগাটুকু এক পলকের জন্য যেন দেখতে পেয়েছিলাম। সূর্য মাথার উপর উঠতেই চড়বড়ে রোদে জ্যান্ত ভাজা হয়ে যাওয়ার জোগাড় হলো। বিস্কুট মোড়ানো এক টুকরো খবরের কাগজ ছিল, ওইটাই মাথার উপরে দিলাম। ওইটুকুতে আর কি হয়, ফোসকা পড়ে গেল সারা গায়ে। পুরো 10 দিন এইভাবে নরক যন্ত্রণা ভোগ করলাম। রোদের তোড়ে চোখ মেলে তাকাতেও পারতাম না। শুধু সকাল আর বিকেলের দিকে লক্ষ্য রাখতাম জাহাজ টাহাজ যায় কিনা। দুবার দেখেও ছিলাম, চেঁচিয়ে গলা ফাটিয়েছি, শুনতে পায়নি। কপালে দুর্ভোগ, না হলে আর। যা হোক, খাওয়ার টান পড়তেই একটা ডিম ভাঙলাম। একটু গন্ধ গন্ধ, তবে স্বাদ খারাপ না, হাঁসের ডিমের মতো। কুসুমের পাশে বিটকেলে একটা দাগ, সরু সরু সুতো আর মইয়ের মতো জাল জাল কি যেন। খিদের সময় অত কে দেখে। ওই একখানা ডিমকেই 3 দিন ধরে খেলাম। 3 দিন পরে আর একটা ভাঙতেই খাড়া হয়ে গেল আমার গায়ের লোম। অবিশ্বাস্য দৃশ্য মশাই, অবিশ্বাস্য। বাচ্চা ফুটছে একটু একটু করে। প্রায় 400 বছর আগের আলকাতরাময় ওই কালো কাদায় পোঁতা ডিম, তাই থেকে বেরোচ্ছে ছানা। রোদের তাপে তৈরি হয়েছে বাচ্চা। আজব কাণ্ড রে ভাই। বিরাট মাথা আর বাঁকা পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকি ওর হৃৎপিণ্ডের ধূপপুকানিও দেখতে পাচ্ছি। পাতলা এক পর্দা ক্রমশ শুকিয়ে আসা কুসুমটাকে ঢেকে ফেলছে। এইসব দেখে একটা অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে গেল আমার মন। ভারত মহাসাগরের বুকে নৌকার উপর বসে ডিম ফোটাচ্ছি। কোন কালে লুপ্ত হয়ে যাওয়া পৃথিবীর সবচেয়ে বড় এক পাখির ডিম। দশন যদি জানতো 4 বছরের মাইনে আমার এক কথায় দিয়ে দিত, তাই না? এতক্ষণ অবাক বিস্ময়ে শুনছিলাম আমি। তার প্রশ্নে মৃদু মাথা ঝাঁকিয়ে আগ্রহ ভরে জানতে চাইলাম, তারপর? খিদের জ্বালায় সেই 8 ফোঁটা বাচ্চাটাকেই খেয়ে ফেললাম একটু একটু করে। জঘন্য স্বাদ, ভাবলেও গুলিয়ে ওঠে গা। তৃতীয়টা আর ভাঙলাম না। খাওয়া যাবে না বুঝতেই পেরেছিলাম। এভাবে মাঝ সমুদ্রে না খেয়ে মরার ভয়ে বাঁচার চেষ্টা চালালাম। একটা দিক নির্দিষ্ট করে নৌকা নিয়ে এগুতে লাগলাম। বিশাল ডিমের খোলাটাকে দাঁড় হিসেবে ব্যবহার করলাম। এইভাবেই শেষে পৌঁছলাম অ্যাটলে। ওটা চাকার মতো একটা প্রবাল দ্বীপ, মাঝখানে উপহ্রদ। 4 মাইলের ছোট দ্বীপটাতে গোটা কয়েক গাছ, একটা ঝর্ণা আর হ্রদ বোঝাই কাকাতুয়া মাছ। টেনে ডাঙায় তুললাম নৌকাটাকে। তারপর সাবধানে নামালাম ডিমটা। সৈকত থেকে দূরে শুকনো বালুতে গর্ত করে রাখলাম ওটা। ভালোভাবে রোদ লাগার জন্য খুলে রাখলাম গর্তের মুখ। এরপর মশাই শুরু হলো রবিনসন ক্রুসোর জীবন। ছোটবেলায় বই পড়ে ভেবেছিলাম চমৎকার জীবন, অ্যাডভেঞ্চারে ভরা। বাস্তবে দেখলাম একেবারে জঘন্য, অসহ্য একঘেয়েমিতে ভরা। প্রথম দিনটা খাবারের সন্ধান করতে করতেই কেটে গেল। সারা দিনের শ্রমে ক্লান্তিতে ভেঙে পড়ছিল শরীর। নৌকার মধ্যে শুতেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল। যেন
একসঙ্গে হাজার হাজার নুড়ি পাথর পড়লো আমার নৌকার গায়ে। স্বপ্ন দেখছিলাম? আচমকা ঘুম ভাঙতে ভুলেই গিয়েছিলাম পরিবেশ পরিস্থিতি। নিজের বাড়িতে আছি ভেবে অন্ধকারেই হাতড়ালাম দেশলাইয়ের জন্য। পরম মুহূর্তেই খেয়াল হলো কোথায় আছি। শোঁ শোঁ বাতাসের শব্দের সঙ্গে গর্জন করে নৌকার গায়ে আছড়ে পড়ছিল ঢেউ। ভাগ্যিস জল থেকে অনেক দূরে রেখেছিলাম ডিমটা। ঘন কালো আকাশ, আলোর চিহ্ন নেই কোথাও। প্রচণ্ড শব্দে একের পর এক বাজ পড়তে লাগলো। তারপর শুরু হলো বৃষ্টি, যেন ফুটো হয়ে গেছে আকাশ। মাথায় ফসফরাসের আগুন নিয়ে কিলবিল করে এগিয়ে আসছিল বিশাল বিশাল ঢেউ। ভয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুট দিলাম। বৃষ্টি একটু কমতেই আবার নৌকার কাছে ফিরে এলাম। কিন্তু কোথায় নৌকো? বুঝলাম ভেসে গেছে। ডিম পর্যন্ত অবশ্য পৌঁছতে পারেনি ঢেউ। ওটার ওপরেই বসে কাটিয়ে দিলাম বাকি রাতটুকু। উফ, কি ভয়ানক রাত! এখনো ভাবলে গায়ে কাঁটা দেয়। ভোর হলো, পরিষ্কার ঝকঝকে আকাশ, বালুর ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নৌকোর টুকরো টাকরা। কুড়িয়ে আনলাম ওগুলো। পাশাপাশি দুটো গাছ বেঁধে ছাউনির মতো বানিয়ে নিলাম। আর ওই দিনই ডিম ফুটে বেরোলো ইপাইওরনিসের বাচ্চা। ডিমটা জড়িয়ে ধরে ঘুমোচ্ছিলাম। ঘুমের মধ্যেই শুনতে পেলাম ফটাস শব্দে কি ভাঙলো যেন। ভাঙুক কে, আমার কি ভেবে ঘুমিয়ে পড়লাম আবার। কিন্তু আচমকা ঝাঁকুনি লাগতেই ধড়মড়িয়ে উঠে বসলাম। ডিমটার দিকে তাকিয়ে দেখি ফুটো হয়ে গেছে খোলা। ফুটো থেকে কদাকার এক বাদামি মুন্ডু জুলজুল করে তাকিয়ে আছে আমার দিকে। সেটাকে দেখে কেমন অভিভূত হয়ে গেলাম আমি। সোনা, মানিক, লক্ষ্মী বাবধন আমার বলে ডাকতেই খুটুর খাটুর করে বেরিয়ে এলো। দেখতে পাখির ছানার মতোই, তবে আয়তনে বড়। ওর গায়ের বাদামি রঙের নোংরা মাকড়ি দুদিনেই ঝরে গেল, আর চুলের মতো নরম মিহি পালক গজালো। নাম রাখলাম ফ্রাইডে। রবিনসন ক্রুসোর ফ্রাইডে ছিল মানুষ, আমার ফ্রাইডে হলো 300-400 বছর আগের এক বিশাল পাখির ছানা। ডিম থেকে বেরোনোর পর ওর কুৎসিত চেহারা দেখে ঘিন ঘিন করে উঠেছিল আমার গা। কিন্তু ব্যাটা মুরগির মতো ঘাড় ঘুরিয়ে কক 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 করে ডেকে খাবার চাইতেই কেমন মনটা হু হু করে উঠল। আহারে, মা বাপ নেই, আমি ছাড়া কে দেবে ওর খাবার? তক্ষুনি ছুটলাম মাছ ধরে আনতে। খাওয়াতে গিয়ে দেখি, ওরে বাবা, এ যে রাক্ষস! দিতে না দিতেই শেষ। আর শেষ হতেই ঠোঁট ফাঁক করে আবার কক 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 শব্দ করে কি লাফালাফি। দারুণ মজা পেলাম। বললাম, খেয়ে দে, বড় হ। অনেকদিন মাংসের স্বাদ পাই না, তোকে কেটে খেয়েই সেই স্বাদ পূর্ণ হবে আমার। দিন দিন বেড়ে চলল ইপাইওনিসের ছানা। সেই সঙ্গে খুলতে লাগলো ওর রূপ, বাড়তে লাগলো চেকনাই। মাথায় গজালো নীল ঝুঁটি, লেজের লম্বা পালকের রং হলো ঝিকমিকে সবুজ। ওকে নিয়ে বেশ সুখে শান্তিতেই কেটে গেল 2 বছর। কাজকর্ম নেই, মাথায় নেই দায়িত্বের বোঝা। মাইনে জমা হচ্ছে ডসনের অফিসে।
সময় কাটানোর জন্য সাজাতে শুরু করলাম দ্বীপটাকে। নুড়ি, শামুক, ঝিনুক দিয়ে দ্বীপের চারপাশ ঘিরে লিখলাম ইপায়োনিস আইল্যান্ড। প্রতিদিন সকাল বিকাল সমুদ্রের তীরে বসে থাকতাম, যদি জাহাজ দেখতে পাই এই আশায়। এই সময় ফ্রাইডে সারাক্ষণই থাকতো আমার পাশে পাশে, আমাকে খুশি করবার জন্য কিংবা দৃষ্টি আকর্ষণের জন্য মাঝে মাঝে নাচতো। অপূর্ব সে নাচের ভঙ্গি, নীল ঝুঁটি ঘুরিয়ে লেজে ঢেউ তুলে পা তুলে তুলে সে কি নাচ! ঝড় বৃষ্টির সময় গুটি গুটি এসে আমার গায়ে ঘেঁষে বসতো, বড় ভালো লাগতো। ওই সব মুহূর্তের পর ওর ওপর কেমন যেন স্নেহপূর্ণ অনুভূতি হলো আমার। এই মানে বলতে পারেন ফাদারলি ফিলিংস আর কি। কিন্তু এ সুখ আর বেশি দিন সইল না আমার কপালে। তখন ফ্রাইডের বয়স 2 বছর পেরিয়ে গেছে, লম্বায় হয়েছে 14 ফুট, গাঁইতির ফলার মতো বিশাল মাথা, কদবেলের মতো বড় বড় বাদামি 2 চোখের চারপাশে হলুদ রিং, অস্ট্রিচের পালকের মতো কর্কশ নয়, বরং বেশ মসৃণ ওর পালক। রং আর পালক 2 অনেকটা ক্যাসোয়ারি পাখির মতো। কিন্তু রক্তে যার রয়েছে বেইমানি, তাকে কি আর বাইরের রূপে চেনা যায়? আমার খেয়ে যার এত চেকনাই, সে কিনা চালায় আমার উপর অত্যাচার। নিমক হারাম, বুঝলেন, একেবারে নিমক হারাম। দুঃখে সত্যি সত্যি ভারী হয়ে উঠল বুচারের কণ্ঠ। একদিন মাছ ধরতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম। রোজ রোজ ধরা পড়ে পড়ে বেটা মাছেরাও হয়ে গেছে ভীষণ চালাক। সব পালিয়েছে লেকের মধ্যিখানে, পাড়ের দিকে আর একটাও পাই না। এদিকে শয়তানের বাচ্চা ঘাড় উঁচিয়ে টহল দিচ্ছে। বুঝতে পারছি ওর পেটে ভীষণ খিদে। তা পেটে যখন রাক্ষসে খিদে, তাহলে সামুদ্রিক শশা খেয়েও তো পেট ভরাতে পারে। তা না, নবাবের বাচ্চার মতো মাছ চাই। খিদে পেট জ্বলছে আমারও, তাই অনেক কষ্টের পর একটা মাছ পেয়ে ওকে ভাগ দিতে চাইলাম না। মোটে 1খানা মাছ, ওটাতে ওর পেটের 1 কোনাও ভরবে না সেটা জেনে একাই খেতে গেলাম। ওরে বাবা, ওয়াক করে তেড়ে এসে ছিনিয়ে নিল। খিঁচড়ে গেল মেজাজ, দিলাম মাথায় কষে 1 ঘা। বাস, সাথে সাথে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। এই দেখুন। এই বলে বুচার তার মুখের কাটা দাগটা দেখালো। 1 ঠোকরেই এই দশা হয়েছিল। এত বছরেও দাগটা মুছল না। জানি জীবনেও মেলাবে না আর। বেটা ঠোকর মেরেও রেহাই দিল না। শুরু হলো ঝড়ের বেগে লাথি। আরে মশাই, ঘোড়ার লাথি তার কাছে কিছুই না। মুহূর্তেই বুঝে গেলাম শয়তানটার মতলব। ও খুন করবে আমাকে, আর তারপর আমারই মাংসে পেট ভর্তি করবে। টের পেতেই ছুটতে শুরু করলাম। সেও তাড়া করলো আমাকে। পঙ্খিরাজের গতি ওর। আমি কি পালাতে পারি? ধরা পড়ে গেলাম। ওর 5 ফুট উঁচু পায়ের গোদা লাথি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেলাম। এরপর শুরু হলো ঠোক্কর আর লাথি বৃষ্টি। পাঁচড়ে পাঁচড়ে গিয়ে পড়লাম লেগুনের জলে। জানতাম জলেতে নামবে না শয়তানটা। সারা দিন 1 গলা জলে দাঁড়িয়ে কাটালাম। 1 মুহূর্তের জন্যেও সে নড়ল না ওই জায়গা থেকে। গলা লম্বা করে টুঁটি উঁচিয়ে পায়চারি করতে লাগলো, আর সেই সাথে চিৎকার। ওহ, সহ্য করা যায় না। কি
কান ফাটানো চেঁচানি। মিথ্যে বলবো না, বেটা নবাবের বাচ্চার খানদানি টহল দেখে নিজেকে খুব ছোট ছোট লাগছিল। অমন লর্ড স্টাইলে হাঁটা আমার দ্বারা জীবনেও সম্ভব হবে না। ওকে দেখছি আর যন্ত্রণায় তখন কাতরাচ্ছি। সারা শরীর থেঁতলে দিয়েছে শয়তানটা। দরদর করে রক্ত পড়ছে মুখের ক্ষত থেকে। শরীরের কষ্টকে ছাপিয়ে উঠল মনের কষ্ট। ডিম ফুটিয়ে যাকে জন্ম দিলাম, নিজে হাতে খাইয়ে এতটা বড় করলাম, তারই হাতে আজ এতটা অপদস্থ হওয়া। কত বড় নিমক হারাম ভাবুন একবার। সিপাহী অন্নিশের বাচ্চার নিমক হারামির কথা বলতে গিয়ে যেন গলা ধরে এলো বুচারের। মনে হলো দুঃখে কেঁদেই ফেলবে সে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমিও আমার মুখের ভঙ্গি একটু ম্লান করলাম। ভেবেছিলাম রাগ পড়ে গেলে নিজের ভুল বুঝতে পারবে সে, কিন্তু আমার ভাবনাকে মিথ্যে প্রমাণিত করে সে আমার উঠে আসার অপেক্ষায় দাঁড়িয়েই রইল। সারা দিন এইভাবে কাটার পরও যখন সে নড়ল না, তখন ডুব সাঁতার দিয়ে চুপি চুপি উঠলাম একটা তাল গাছের তলায়। জীবনে তাল গাছে উঠিনি কখনো। প্রাণ ভয়ে ওই ক্ষত শরীর নিয়ে উঠলাম তাল গাছের মাথায়। নিজের হাতের ওপর জন্মানো এক বেইমানের ভয়ে নেংটি ইঁদুরের মতো বসে রইলাম তাল গাছে। মানুষের বাচ্চা হয়ে আমি 400 বছর আগের বিলুপ্ত এক পাখির ভয়ে তখন ঠকঠক করে কাঁপছি। গাছের মাথায় আমাকে দেখতে পেয়েই ছুটে এলো বেটা। গলা লম্বা করে ধরতে চেষ্টা করলো। শয়তানটাকে জব্দ করার জন্য কত যে ফন্দি ফিকির করলাম তা মুখে বলতে পারবো না। এখন ভাবলেও লজ্জা লাগছে। যা হোক, ফন্দি ফিকিরে কাজ হলো না দেখে বড় বড় তালের টুকরো ছুঁড়ে মারতে লাগলাম। ও মা, অবাক হয়ে দেখি গিলে ফেলছে কোত কোত করে। তাই দেখে আমার খোলা ছুরিটা ছুঁড়ে দিলাম। বললাম, এইবার গেল হারামজাদা। অদ্ভুত ব্যাপার, সে যেন বুঝতে পারলো আমার মতলব। ছুরি নিজের দিকে ছুটে আসতে দেখেই গলা সরিয়ে নিল সে। ব্যর্থ হলো আমার পরিকল্পনা। শেষ পর্যন্ত ফন্দি করলাম না খাইয়ে মারব। এও ব্যর্থ হলো। হতচ্ছাড়াটা অল্প জলে নেমে পোকামাকড় খুঁটে খুঁটে খেয়েই পেট ভরাতে লাগলো। আর না খেয়ে মরতে বসলাম আমি নিজেই। 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় জলেতে গলা ডুবিয়েই কাটিয়েছি, বাকি অর্ধেক সময় তাল গাছের ডগায় বসে আছি। পরের দিন পা ঝুলিয়ে ঘুমাচ্ছি তাল গাছে। আচমকা পায়ে তীব্র ব্যথা পেয়ে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলাম। বাম পা উঠিয়ে দেখি রক্তে ভেসে যাচ্ছে। আশ্চর্য হয়ে চারপাশ খুঁজলাম, পেয়েও গেলাম। তাল গাছের পাশেই ঝাঁপির মতো বড় সড়ো একটা গাছ ছিল। ওইটাতে উঠেই শয়তানের বাচ্চা লম্বা গলা বাড়িয়ে আমার গোড়ালি ঠুকরে খানিকটা মাংস তুলে নিয়েছে। অসহ্য যন্ত্রণায় সারা রাত কাতরালাম। নিচে নেমে যে গাছপাতার রস লাগিয়ে রক্ত বন্ধ করব, সে উপায়ও নেই। পরিত্রাণের পথ না দেখে অসহায়ের মতো কাঁদতে শুরু করলাম। কত বড় শয়তান তার কি বলবো। পাখি তো নয়, এটা জ্যান্ত শয়তান। দেখতে যেমন জঘন্য, স্বভাবটাও তাই। এই পরিস্থিতি চলতে থাকলে আমি বাঁচবো না সেটা বুঝতেই পারছিলাম। খুন চেপে গেল মাথায়। খুন করবো হতচ্ছাড়াকে।
যেভাবেই হোক দড়ির ফাঁস ছুঁড়ে ধরার প্ল্যান করলাম। চুপি চুপি নেমে লেগুন থেকে আঁশের মতো এক ধরনের গাছ আর লম্বা ঘাস তুলে জলে দাঁড়িয়ে আবার কখনো বা গাছের ডগায় বসে বসে বানিয়ে ফেললাম একটা বিশাল দড়ি। একদিনে হয়নি, দিনের পর দিন লেগেছে। এরপর বড় প্রবালের টুকরো দড়ির আগায় বেঁধে জলেতে দাঁড়িয়ে বনবন করে দড়িটা ঘুরিয়ে ছুঁড়ে দিলাম ওর পা লক্ষ্য করে। আটকে গেল পা। ছোটার জন্য অস্থিরভাবে লাফাতে লাগলো। যত লাফায় ততই জড়ায়। শেষে যখন ঝপাত করে পড়ে গেল তখন উঠে এলাম জল থেকে। একটু ইতস্তত না করে ছুরি দিয়ে ক্যাচ করে কেটে ফেললাম ওর গলা। এখন ভাবলে মন খারাপ হয়ে যায়, অনুশোচনা হয়, মনে হয় যেন মানুষ খুন করেছি। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না। বালুর উপর রক্তের নদী বইছে তখন। সেই রক্তে ওর সুন্দর দুই পা আর বাহারি গলা মুচড়ে মুচড়ে উঠছে। ওই মুহূর্তে অবশ্য ওই দৃশ্যে আমার মনে বিন্দুমাত্র কষ্ট লাগেনি। খানিক বাদে মাথা ঠান্ডা হলো। বুঝলাম কত বড় ভুল করেছি। তখন বুক ফেটে কান্না এলো। ডিম থেকে যাকে বার করে বড় করলাম, দিনের পর দিন যে সঙ্গ দিয়ে আমার নিঃসঙ্গতাকে ভরিয়ে রেখেছিল, তাকে নিজে হাতে খুন করলাম। প্রবাল পাহাড় খোঁড়ার সরঞ্জাম থাকলে মানুষের মতোই কবর দিতাম তাকে। সে বেইমানি করলেও আমি তাকে ভালোবেসেছিলাম, পুত্র স্নেহে পালন করেছিলাম। ক্রমেই অসহ্য হয়ে উঠল নিঃসঙ্গতা। না খেয়ে খেয়ে সারাদিন ঘুরে বেড়াতাম দ্বীপময়। এইভাবেই কেটে গেল বহুদিন। তারপর একদিন এক পালতোলা জাহাজ এলো অ্যাটলেতে। স্মৃতি হিসেবে নিয়ে এলাম ওর হাড়গোড়। এই কাহিনী শুনে উইন্সলো নামের একটা লোক জোর করেই কিনে নিল সেই হাড়। বেশি দামে সে বেচে দিল হ্যাভার্সকে। হ্যাভার্স মারা যাওয়ার পর ইপাইওরনিস নিয়ে নতুন করে হইচই শুরু হলো। হ্যাভার্সের বাড়িতে খুঁজে পাওয়া গেল শুধু উরুর হাড়টা। এই পাখির পুরো নাম কি আপনি জানেন? আমি বললাম, হ্যাঁ, ইপাইওরনিস ভ্যাস্টাস। আপনার ওই পাখির হাড়টা ছিল এ পর্যন্ত পাওয়া হাড়ের মধ্যে সবচেয়ে বড়, তাই ওটার নাম দেওয়া হয়েছে ইপাইওরনিস টাইটান। আপনারটার পরেও আরো হাড় পাওয়া গেছে ওই দ্বীপে, ইপাইওরনিস ভ্যাস্টাসের। মুখের কাটা দাগটায় হাত বুলিয়ে বেশ করুণ সুরে বললেন বুচার, আপনি বলুন মশাই, আমার সঙ্গে এমন জঘন্য ব্যবহার করাটা কি উচিত হয়েছিল ওই ইপাইওরনিস ভ্যাস্টাসের? শেষ হলো আমাদের আজকের গল্প ইপাইওরনিস আইল্যান্ড। কেমন লাগলো আপনাদের? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন। কি ধরনের গল্প শুনতে চান তাও কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প কথক।